বিয়ে বাড়িটা আপাতত শান্ত, এখন আর গান বাজনা হই হুল্লোড় নেই। বিয়ের শুরুটা যেমন আনন্দের হয় শেষটা তেমন বিষাদময় হয়। এই যে জন্মের পর এতগুলা বছর এই বাড়িতে কাটিয়ে আজ অন্যের বাড়ির বউ হয়ে গেল মেয়েটা। এতে করে সৌদাগর বাড়িটা যে শূন্য হয়ে গেল। পরে রইল ১৯ বছরের ফেলে রাখা স্মৃতি আর শৈশবের চঞ্চলতা, কৈশোরের কোমলতা। মাইরা দীর্ঘ শ্বাস ফেলল, বড্ড আক্ষেপ জন্মাল, নিজের প্রতি বড্ড বিরক্ত হল। চোখের সামনে ভেসে উঠল পিহুর বিদায় বেলা। সবাই কাঁদল, ভীষণ কাঁদল। বাড়ির মেয়েকে বিদায় দিল অশ্রু নিয়ে। অথচ ৪ বছর আগে যখন মাইরার বিদায় হল তখন কেউ কাঁদল না। রেশবপুর গ্রামে তো আর কখনো যাওয়া হয়নি। কে জানে মামা মমি কেমন আছে, আর মিন কেমন আছে, জানা নেই মাইরার। আকাশে মেঘ জমেছে, প্রকৃতি গর্জে উঠছে, বৃষ্টি নামবে বোধ হয়। মাইরা মোবাইলের স্ক্রিনে তাকাল। ১১টা বাজে। এক্ষুনি বের হতে হবে নয়তো বড্ড দেরি হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট তো আরও বাকি আছে। কাল সকালে গিয়ে কি শেষ করতে পারবে না পারবে না, এর চাইতে ঢের ভালো নীলিমাকে বলে দিব জলদি করে কলেজে আসতে, দুজন মিলে লিখে শেষ করে ফেলা যাবে, এটাই করতে হবে। মাইরা কল লাগালো নীলিমার ফোনে। মায়ে চোখ লেগে এসেছিল নীলিমার, ফোনের কর্কস আওয়াজে তন্দ্রা কেটে গেল। বিরক্ত হয়ে রিসিভ করল। হ্যালো হু বল, ঘুমিয়ে আছিস বেইব? ঘুমালে নিশ্চয়ই কথা বলতাম না। নীলিমার তীক্ষ্ণ কণ্ঠে কেঁপে উঠল মাইরা। ভয়টা দূরে সরিয়ে বলল, কাল সকালে জলদি কলেজ চলে আসিস। নীলিমা ভ্রু কুচকে শুধালো, কেন? মাইরা শান্ত কণ্ঠে বলল, প্লিজ আসিস। আচ্ছা দেখা যাবে, রাখো এখন। বলেই কল কেটে দিল। মাইরা ফোন খানা বুকে চেপে ধরে হাসল, মনে মনে হাজারবার ধন্যবাদ দিল নীলিমাকে। অতঃপর রেডি হয়ে নিল, শুভ্র একখানা গাউন পরে। রুম থেকে বেরিয়ে তন্ময়ের খোঁজ করল। পেয়েও গেল, ছাদে কিছু ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। মাইরা খানিকটা ইতস্তত বোধ করল, তবে নিজেকে সামলে নিল। শান্ত কণ্ঠে ডাকল, শুনছেন তন্ময়? না, তন্ময় বোধহয় শুনতে পেল না। মাইরা ফের ডাকল, শুনছেন তন্ময়? এবার তন্ময় ভ্রু কুচকে চাইল মাইরার পানে। অতঃপর হাতঘড়ির পানে চাইল। সকাল ১১:২৫ বাজে। ধ্রুব রসিকতা করে বলে উঠল, হায় আজ বউ নেই বলে কেউ বলল না। ধ্রুব শুনছেন? তন্ময় ভ্রু কুচকে চাইল। মাইরা লজ্জায় নুয়ে গেল। তন্ময় সবার থেকে বিদায় নিয়ে নিজেও রেডি হয়ে নিল। ডার্ক মেরুন শার্টের সঙ্গে কালো প্যান্ট, শার্টখানা ইন করা। বরাবরের মতোই গুছালো চুল। মাইরা ব্যাগ বয়ে নিয়ে ড্রয়িং রুমে এলো। তন্ময়ও এলো, সবাইকে বিদায় দিল। রুবাব সৌদাগর মাইরার মাথায় হাত বুলিয়ে বলল, পরশু চলে এসে বউ ভাতের অনুষ্ঠানে। মাইরা মাথা নাড়ল। অতঃপর গাড়িতে গিয়ে বসল। রাতের সড়ক, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। রোমাঞ্চকর এক দৃশ্য, মাঝে মধ্যে বিদ্যুৎ চমৎকাচ্ছে। মৃদু মন্দ হিমেল হাওয়া বইছে। মাইরা জানালার কাচ নামিয়ে দিল। বাতাসে এলো মেলো করে দিল অষ্টাদশীর রেশমের মতো চুল। চোখ বন্ধ করে অনুভব করল মাইরা প্রকৃতির গন্ধ। গাড়ি থামতেই ভরকে গেল। তন্ময় গাড়ি থেকে নামতে নামতে বলল, বস আমি আসছি। তন্ময় একটা দোকানে গেল, মিনিট ৩ বাদেই একখানা ব্যাগ নিয়ে এলো। মাইরার পানে এগিয়ে দিল। মাইরা হাতে নিল। তন্ময় ফের গাড়ি ড্রাইভ করতে লাগল। কি হলো, কিছু খেয়ে নাও, খিদে পেয়েছে নিশ্চয়ই। মাইরা ইনিয়ে বিনিয়ে প্যাকেট খানা খুলল। অতঃপর এত চকলেট চিপস দেখে চোখ ছানাবড়া হয়ে গেল। একটা কেকের প্যাকেট ছিল। নিন, আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, নিন খেয়ে নিন। আমার খিদে পায়নি, তুমি খেয়ে নাও। মাইরা তবুও সাধল তন্ময়কে। না, তন্ময় নিল না। মাইরা মুখ বাঁকিয়ে নিজের মুখে পুরে নিল। আকাশে বিকট শব্দ করে বিদ্যুৎ চমৎকাল। মাইরা ভয়ে চোখ বন্ধ করে নিল। তন্ময় ফ্রন্ট মিররে দেখল, মৃদু হাসল। আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামল। পিচ ঢালা রাস্তা বৃষ্টির পানিতে ভিজে জবজব হয়ে গেছে। তন্ময়, রাত তখন ফেনী পেরিয়ে কুমিল্লা এসেছে, ঘড়ির কাঁটায় ১টা পেরিয়ে। বৃষ্টির শীতল বাতাসে কেঁপে উঠল মাইরা। হুট করে গাড়ি থেমে যাওয়ায় মাইরা বেশ ভরকে গেল। তন্ময় কপাল কুঁচকে ফেলল। গাড়ির আবার কি হল? ভারী বর্ষণে গাড়ি থেকে নেমে গেল তন্ময়। ওহনো, গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে। মাইরাও ভারী বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে গেল। সঙ্গে সঙ্গে নাজুক শরীর খানা ভিজে জবজব হয়ে গেল। কি হয়েছে? তন্ময় মাইরার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, ভিজতে গেলে কেন? মাইরা গাল ফুলিয়ে বলল, আপনিও তো ভিজেছেন। তন্ময় চুপ হয়ে গেল।
আপাতত কিছু করার নেই, এই গাড়ি নিয়ে ঢাকা পৌঁছাতে পারবে না সকালের মধ্যে। মাইরা চিন্তায় পড়ে গেল, কাল অ্যাসাইনমেন্ট জমা না দিলে তো আহির স্যার আর নিবেই না। তন্ময় মাইরার চিন্তায় আধখানা মুখপানে চেয়ে বলল, চিন্তা কিসের এত, আমি আছি তো, ঠিক পৌঁছে যাব সময় মতো। মাইরা ফ্যালফ্যাল করে চেয়ে রইল তন্ময়ের পানে। হুট করে গাড়ির কাছে কারো ধাক্কায় ভরকে গেল মাইরা। তন্ময়ও কপাল কুঁচকে চাইল আগন্তুকের পানে। মাইরা ভয় পেল, তন্ময়কে আঁকড়ে ধরল। তন্ময় মাইরার চোখের দিকে চেয়ে আশ্বাস দিল, এত রাইতে এইখানে কি করেন ভাইজান? 15-16 বছর বয়সী একটা ছেলে, বৃষ্টিতে ভিজে আছে। তন্ময় গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আর কি। ছেলেটা হেসে বলল, কই যাইবেন ভাইজান, আমার অটোতে আহেন, নামাই দিমুনে। মাইরা তন্ময়ের হাত খামচে ধরে বলল, আমার ভয় করছে। তন্ময় ছেলেটার দিকে চাইল, ভদ্র দেখা যাচ্ছে, আমরা ঢাকা যাব। ছেলেটা চিন্তিত হয়ে শুধালো, এত রাইতে ওইখানে গাড়ি থামব না, জাগাডা বালানা। রাত বিরাতে ডাকাতি হয়। মাইরা আরও খানিকটা ভয় পেল। ভাইজান কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি বলো? আপনি চাইলে আমরা বাইতো থাকতে পারেন, সামনেই আমরা বাড়ি, আমি আর দাদি থাহি। মাইরা তন্ময়ের পানে চাইল। তন্ময় কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তোমার সাথেই যাব। মাইরা ফোড়ন কেটে বলে উঠল, আমার ভয় করছে, ও যদি ডাকাতদের পাঠানো লোক হয়। ছেলেটা শুনল মাইরার কথা, মুখটা চুপসে নিল, মাথা নিচু করে বলল, আপা আমি ডাকাত না। তন্ময় মাইরার হাত ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো, চলো ওর সাথে। আমার নাম সুহান। তা তুমি এই বয়সে অটো কেন চালাও, লেখাপড়া করো না? মাইরার প্রশ্নে ছেলেটা মুখটা মলিন করে বলল, আসলে আপা আমার আব্বা আম্মা নাই, দাদির শরীর দা ভালা না, ওষুধের টাকা সংসার খরচ করার জন্য অটো চালাই, ক্লাস 6 পর্যন্ত পড়ছি। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। একটা মাটির ঘর, টিনের চাল, বোধ হয় 2টো রুম হবে। বৃদ্ধ একজন মহিলা দরজায় বসে আছে অপেক্ষায়। সুহানকে দেখতে পেয়ে যেন চাঁদ দেখেছে। হাসি ফুটে উঠল। বৃষ্টি ভেজা সুহান দৌড়ে দাদির কাছে গেল। বৃদ্ধ মহিলা হাজেরা বিবি নাতির কপালে চুমু এঁকে দিলেন। দাদু ভাই, তুই কই আছিলি, এত রাইত কে হইল? সুহান শান্ত কণ্ঠে বলল, দাদি একটা ভাড়া পাইছিলাম, 300 টাকা দিছে, তাই দেরি হইছে। হাজেরা বিবি এতক্ষণে মাইরা তন্ময়কে খেয়াল করল, সুহানকে উদ্দেশ্য করে বলল, এই দিকে সুহান। সুহান হেসে বলল, শহরের ভাই আর ভাবি, গাড়ি নষ্ট হইয়া গেছে দাদি, তাই আমরা বাইতো লইয়া আইলা। হাজেরা বিবি তারা দিলেন জলদি ঘরে যেতে। আয় বইন ঘরে আয়, ভিজা গেছো তো গা। ঠান্ডার চোটে ঠোঁট নীল হয়ে গেছে, অষ্টাদশীর গায়ে থাকা শুভ্র গাউনখানা লেপটে গেছে শরীরের সাথে। বৃদ্ধ মহিলা একটা সোনালি পাড়ের সাদা শাড়ি মাইরার হাতে দিল। এই নে বইন, পইরা ফেল, ঠান্ডা লাগব। এই নে ভাই লুঙ্গি খানা, তুই নে, আমার নাতির একদম নতুন, খালি মার ভাঙ্গনের লাইঙ্গা ধুইছি। তন্ময় হাতে নিল। খানিকটা হতাশ হল, এখন লুঙ্গি পরতে হবে যা কোনোদিন পরেনি। বৃদ্ধ মহিলা আর তার নাতি একটা রুমে চলে গেল। মাইরা আর তন্ময়কে এই রুমটা দিল, একটা চকি আর কাপড়চোপড় রাখার জন্য একটা আলনা, আর ছোট্ট একটা আয়না মাটির দেওয়ালে। কাঠের দরজা খানা বন্ধ করে দিল তন্ময়। অতঃপর লুঙ্গি খানা পরে নিল, সাথে একটা সেন্টু চেঞ্জি। মাইরা হেসে উঠল, না খারাপ লাগছে না, একদম বাঙালি লাগছে। তন্ময় মুখ বাঁকালো মাইরার দিকে। কি হলো, শাড়িটা পরে নেও, ঠান্ডা জ্বর চলে আসবে নয়তো। মাইরা কপাল কুঁচকে বলল, কোথায় চেঞ্জ করব? কেন এখানে? কি আপনার সামনে? না পারবো না। শুনো মেয়ে, তোমার কিছু মিছু দেখার ইন্টারেস্ট নেই আমার, তাই অত ভাবার কিচ্ছু হয়নি, আমি ওদিকে ফিরছি। মাইরা মুখ বাঁকালো, অতঃপর ভেজা জামা খুলে নিল। তন্ময় চোখ বুলিয়ে ঘোরটা দেখছিল। হুট করে মাটির ঘোরের দেওয়ালে থাকা আয়নায় নজর গেল, অমনি আয়নায় ভেসে উঠল মাইরার উন্মুক্ত পিঠ। তন্ময় ঢোক গিলল, গলা শুকিয়ে উঠল, তাৎক্ষণিক। শুনেছেন? মাইরার কণ্ঠে চমকে উঠল তন্ময়। বলো। দাদি বোধ হয় ব্লাউজ দিতে ভুলে গেছে, দেখুন না একটু। তন্ময় কাঠের দ্বার খানিকটা ফাঁক করল। দাদি শাড়ির সাথে ব্লাউজ দেননি? বৃদ্ধ মহিলা মাটির প্লেটে নাড়ু নিতে নিতে বলল, আসলে ভাই বয়স হইছে তো, বেশি কাপড় আমার লাগে না, ব্লাউজ ছাড়াই কাপড় পরি। তন্ময় বুঝল বৃদ্ধ মহিলার কাছে নেই। মাইরাও শুনল হাজেরা বিবির কথা। বৃদ্ধ মহিলা তন্ময়কে বলল, তুমি কিছু মনে না করলে আমি বইনেরে কাপড় পরাই দিতাছে।
দেখবা ব্লাউজ ছাড়া মেলা সুন্দর কইরা পরাই দিমু। বৃদ্ধ মহিলা কুচি ছাড়াই শাড়ি পরালো, অতঃপর শাড়ির আঁচল টেনে পিঠ দিয়ে পেঁচিয়ে কোমরে গুজে দিল। অতঃপর রুম থেকে বেরিয়ে গেল। তন্ময় সুহানের সঙ্গে বসেছিল। হাজেরা বিবি প্লেটের পিঠাগুলো তন্ময়ের হাতে দিয়ে বলল, নাও ভাই, গরিবের ঘরে আর কিছুই নাই, খাইও। তন্ময় নিল, অতঃপর রুমে এসে দরজা বন্ধ করে দিল। ময়রার পানে চাইতেন ভরকে গেল, ব্লাউজ ছাড়া এক কাঁধ সম্পূর্ণ দৃশ্যমান। বেহায়ার মতো চেয়ে রইল খানিকক্ষণ। মাইরা লজ্জায় নুয়ে গেল, মাথা নিচু করে নিল। তন্ময় দৃষ্টি সরিয়ে নিল। মাইরার পানে পিঠে গুলো দিয়ে বলল, খেয়ে নাও। ঘড়ির কাঁটায় তখন শেষ রাত বোধ হয়। মাইরা উপুর হয়ে বিছানায় শুয়ে আছে, শাড়ির আঁচল ছুটে যাচ্ছে তাই অবস্থা। কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে আছে, পুরো পিঠ দৃশ্যমান। তন্ময় চেয়ে রইল সেদিকে। অষ্টাদশীর অজানাই রয়ে গেল। কেউ এজন সারারাত জেগে তার উন্মুক্ত শরীরে চেয়েছিল। ধরণী জুড়ে আবছা আলো, নাম না জানা পাখিরা কিচিরমিচির করছে। সূর্যি মামা মেঘের আড়ালে ঢাকা পড়েছে। যদিও আপাতত বৃষ্টি নেই, তবে আকাশটা আবছা। কাল রাতের ঝড়ের তাণ্ডব আপাতত নেই। প্রকৃতি শান্ত। ঘুম ভাঙতেই ভরকে গেল মাইরা, গায়ে থাকা শাড়িটার যাচ্ছে তাই অবস্থা। চটজলদি চোখ দিল পাশে, না তন্ময় ঘুমাচ্ছে। ভাগ্যিস তার আগে ওঠেনি, নয়তো কেলেঙ্কারি হয়ে যেত ভেবেই স্বস্তির নিঃশ্বাস নিল মাইরা। শাড়ির আঁচল ঠিক করে বিছানা ছেড়ে উঠল। অতঃপর চেঞ্জ করে নিল। মাটির ঘরের ছোট্ট কাঠের জানালা খানা খুলে দিল মাইরা। অমনি এক পশলা আলো এসে মাখিয়ে দিল অষ্টাদশীর নাজুক মুখখানা। শুনছেন, উঠুন, সকাল হয়েছে, আমাদের যেতে হবে। মাইরার ডাকে তন্ময় পিট পিট করে চোখ মেলে চাইল। মাইরা ভ্রু কুচকি শুধাল, এক ডাকেই জেগে গেলেন? তা জাগব না, তোমার যা রাজহাঁসের গলা। মাইরা নাক ফুলিয়ে বলল, কি বললেন? কই কিছু না। মাইরা মুখ বাঁকাল। তন্ময় মাইরা জনেই হাত মুখে নিল। হাজেরা বিবি আর সুহান ও ঘুম থেকে উঠে গেছে আরও সকালে। খোলা পিঠা হাঁসের মাংস রান্না করেছে হাজেরা বিবি। নিজের পালা দেশি হাঁস জবাই করেছে একদম শেষ রাতে ওঠে। অতঃপর চটজলদি রান্না চাপিয়েছে। গরম গরম খোলা পিঠা, তার সঙ্গে মাটির থালে হাঁসের মাংস। মাদুরিতে বসে মজা করে খাচ্ছে তন্ময় আর সুহান। মাইরা হাজেরা বিবির সঙ্গে পিঠা বানাচ্ছে। যদিও পারে না, তবুও চেষ্টা করছে। দুজন মিলে হাসিমাখা মুখে খোলায় পিঠার কাই দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে ঘড়ির কাঁটায় ভোর 5:40 বেজে গেছে। মাইরা তন্ময়, সুহান আর দাদির কাছ থেকে বিদায় দিল। বৃদ্ধ মহিলা বারবার মাইরার মাথায় হাত বুলিয়ে বলেছেন, ভারী মিঠা মেয়ে তুই, আবার আসবি কিন্তু আমার এই ছোট্ট সংসারে। কেমন? মাইরা মাথা নেড়ে হ্যাঁ বলল। ঘড়ির কাঁটায় তখন 8টা বাজে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে নীলিমা। পরনে তার কুচকুচে কালো কামিজ। চুলগুলো বিনুনি করে একপাশে সযত্নে ফেলে রেখেছে। কাঁধে ট্রুথ ব্যাগ। হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে মাইরাকে হাজার খানেক বকা দিল। নীলু। মাইরার কণ্ঠে খানিকটা বিরক্ত হয়ে চাইল। পরক্ষণেই হেসে উঠল। মাইরার পাশে তন্ময়কে দেখে বেশ আশ্চর্য বনে গেল। নিজেকে সামলে নিল পরক্ষণেই। মৃদু হেসে তন্ময়কে সালাম দিল। তন্ময়ও সালামের উত্তর দিয়ে কিছুক্ষণ কথা বলল। অতঃপর মাইরা আর নীলিমা কলেজে ঢুকে গেল। তন্ময় সেদিকেই তাকিয়ে রইল। হ্যালো, হ্যাঁ নাতাশা বলো। আন্ডারস্কোর কোথায় তুমি? তন্ময়, আমার মাথায় খুব যন্ত্রণা করছে, খুব ব্যথা করছে, সবকিছু এলোমেলো লাগছে। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। কথা শেষ করেই ফুপিয়ে কেঁদে উঠল নাতাশা। তন্ময় চিন্তিত হয়ে শুধালো, কোথায় তুমি? নাতাশা কাঁদতে কাঁদতে বলল, বাসায়। আমি আসছি, এক্ষুনি আসছি। বলেই কল কেটে পকেটে রাখল তন্ময়। দৌড়ে গিয়ে গাড়ি ছাড়ল। নীলু, কিসব বলছিস তুই? লজ্জা পাস না? মারু বল না। তন্ময়, ভাই কি তোর সাথে কিছু মিছু করেছে? কলমি মাইরা, নট মারু ওকে। আর কিছু মিছু কি বলছিস? আরে আমার খুকি কিছুই বুঝে না। কিছু মিছু না বুঝি না। এখন জলদি অ্যাসাইনমেন্ট শেষ কর। হুকুম দিচ্ছিস? দিচ্ছি তো। কিছুই না, শুধু এক প্লেট ফুচকা খাওয়ালেই হবে, এটুকুই। এতেই চলবে, না দৌড়াবে। বলেই খিলখিলিয়ে হাসল নীলিম। মাইরাও হাসল। অ্যাসাইনমেন্ট শেষ করতে করতে সকাল 9:45 বাজল। নীলিমা পেটে হাত দিয়ে বলল, খিদে পেয়েছে মারু। নীলু, নট মারু, ইট মাইরা। শুন মাইরা, আমার নামও নীলিমা, তুই কেন নীলু নীলু করিস? ভালোবেসে নীলু বলি। আমিও ভালোবেসে মারু বলি। নিকুচি করেছে তোর ভালোবাসার। আমি গেলাম। নীলিমা হাসতে হাসতে মাইরার পিছু নিল। দুজন মিলে ক্যান্টিনে খাওয়া শেষ করল।
দুজন দুটো চিপসের প্যাকেট হাতে ক্লাসের দিকে হাঁটা ধরল। নীলিমা মাইরার প্যাকেট থেকে এক মুঠো চিপস হাতিয়ে দৌড় দিল। নীলু রাক্ষসনি, আমার চিপস আমায় দে। দিব না রে, এখন এগুলো আমার, পাবি না তু। আহহ, মরে গেলাম রে মারু, মরে গেলাম। আমার কোমর ভেঙে গুঁড়ো হয়ে গেল, আর আমার চিপস অন্য সব পড়ে গেল। মেকি কান্না কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নীলিমা। তার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে প্রফেসর আহির মির্জা। মাইরা ভয়ে চুপসে গেল, মনে মনে আওড়াল, জন্মের চিপস খেয়ে নে নীলু। নীলিমা বেঁচে যাওয়া চিপস সহ প্যাকেটটা হাতে নিয়ে একজোড়া পুরুষালী পায়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে শুধাল, শালার বেটা, চোখ কোথায় নিয়ে হাঁটিস? আমার মতো এত বড় একটা মাইয়ারে কেমনে ফালাই দিলি? বলেই মানুষটার পানে চাইল, অমনি মুখ হা হয়ে হেল। আহির রক্তবর্ণ চোখে একবার পরখ করল নীলিমার পানে, অতঃপর বলে উঠল, বেয়াদব কোথাকার, ম্যানার্স শিখো, তারপর কলেজে এসো। বলেই চলে গেল। নীলিমা ফুপাতে ফুপাতে বলল, কি বললেন? আমি ম্যানার্স জানি না। মাইরা নীলিমাকে টেনে তুলে শুধাল, স্যারের আগে ক্লাসে যেতে হবে নীলু, নয়তো বাহিরে দাঁড় করিয়ে রাখবে, জলদি ওঠ। নীলিমা চিপসগুলোর দিকে তাকিয়ে বলল, সরি রে তোদের, আমি খেতে পারলাম না। মাইরা নীলিমার হাত ধরে দৌড়ে গিয়ে ক্লাসে ঢুকল। অতঃপর হাফ ছেড়ে বাঁচল দুজন। আহির ক্লাসে আসতেই সব স্টুডেন্টরা দাঁড়িয়ে সালাম দিল, মাইরাও দাঁড়াল। নীলিমা বসে রইল, আহিরও খেয়াল করল, ওই যে লাস্ট বেঞ্চে বসে থাকা স্টুপিড, দাঁড়াও। নীলিমা হকচকিয়ে উঠল, তাকে বাদে সবাই দাঁড়িয়ে আছে, তার মানে তাকেই স্টুপিড বলল। দেখুন মিস্টার তন্ময়, পেশেন্টের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমরা আমাদের সাধ্য মতো ট্রিটমেন্ট দিচ্ছি, তারপরেও আপনাদের ওনাকে এমনভাবে সবকিছু দেখাতে হবে যেন উনি মানসিকভাবে আঘাত না পায়, সবসময় যেন হাসি খুশি থাকে। ডক্টর আহিম হাসান গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই চলে গেল। তন্ময় চোখ বন্ধ করল, একটা দীর্ঘ শ্বাস ফেলে পাড়ি জমাল অতীতের সেই কালো দিনে। অতীত সময়টা তখন শীতের মাঝামাঝি, প্রকৃতি জুড়ে কুয়াশা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ফাঁকে একখানা 4 চাকার গাড়ি ছুটে চলছে তার আপন গতিতে। তারিখটা তখন ৩রা জানুয়ারি ২০১৮। গাড়িতে বসা 4 জন মানব মানবীর মুখে তখন আনন্দের ভারী রেশ। তবে তাদের এই হাসি খুশি মুখ বোধ হয় প্রকৃতির পছন্দ হল না। সামনে থেকে আসা বিশাল মালবাহী একখানা ট্রাক এসে ঝলসে দিল 4 চাকার গাড়িখানা। ছোট্ট গাড়িখানা ঝলসে গেল, সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল পাহাড়ের সমতলে। সঙ্গে সঙ্গে প্রাণ হারাল নিশান্ত আর তার স্ত্রী দিয়া। বেঁচে গেল তন্ময় আর নাতাশা। নাতাশার বড় ভাই ছিল নিশান্ত, আর নিশান্তর বন্ধু ছিল তন্ময়। সেই সুবাদেই নাতাশার সাথে তার পরিচয়। মেয়েটা বড্ড চঞ্চল ছিল, তবে সেই দুর্ঘটনায় পাল্টে যায় তার চঞ্চলতা। মাথায় তীব্র আঘাতের ফলে বিরাট ক্ষতি হয়। প্রায় 7 মাস কুমায় ছিল, লন্ডনের সুনামধন্য একটা হাসপাতালে। সঙ্গে ছিল তন্ময় আর নাতাশার বাবা। অবশেষে পাক্কা 1.5 বছর সময় নিয়ে ঠিক হয়, তবুও রয়ে যায় মস্তিষ্কের এক কোণ ফুরবল হয়ে, যার ফলস্বরূপ অতিরিক্ত মানসিক চাপ, চিৎকারে ভয়, অপছন্দনীয় কিছু হলেই মস্তিষ্কে বিরাট আঘাত হানবে, যার ফলস্বরূপ মৃত্যু হতে পারে। একসাথে থাকতে থাকতে নাতাশা হুট করে একদিন তন্ময়কে প্রপোজ করে বসে। নাতাশার মানসিক অবস্থা দেখে তন্ময় আর না করতে পারেনি, থেকে যায় তার পাশে। অতঃপর হুট করে একদিন তাহসিন চৌধুরী তন্ময়কে রেশবপুর গ্রামে নিয়ে আসে আর মাইরাকে বিয়ে করতে বলে। তবে তন্ময় না করে। তাহসিন চৌধুরী বোধহয় সেদিন ওয়াদা করেছিলেন বিয়ে তিনি দিয়েই ছাড়বে। নিজের গলায় চাকু ধরে বাধ্য করে তন্ময়কে বিয়ে করতে। সেদিন তন্ময় বাধ্য হয়ে মাইরাকে বিয়ে করে, যার ফলস্বরূপ নাতাশা আবারও 3 মাস হাসপাতালের বেডে ছিল। মাইরা তন্ময়ের বিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নাতাশা মানসিকভাবে ভেঙে পড়ে, যার ফলে তার ইন্ট্রাক্রানিয়াল হঠাৎ বেড়ে যায়। পরে তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা দেওয়া হয়। আস্তে আস্তে সুস্থ হয়। তন্ময় তাকে সান্ত্বনা দিয়ে বলে সে ইচ্ছে করে বিয়ে করেনি, পরিস্থিতির চাপে পড়ে এমনটা করেছে। নাতাশা মেনে নেয় সবকিছু। তন্ময় হাসপাতালের করিডোরে বসে মাথা চেপে ধরে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, নিশান্ত, আমি খুব ক্লান্ত ভাই, সবকিছু এলোমেলো লাগছে। একদিকে আমার প্রিয় তোর বোন, অন্যদিকে আমার। না আর ভাবতে পারছে না, সবকিছু এলোমেলো লাগছে। তন্ময় ধীর পায়ে নাতাশার কেবিনের দিকে গেল। ঘড়ির কাঁটায় তখন দুপুর, তপ্ত রোদে ঘামে নিয়ে একাকার হয়ে গেছে রাস্তার মানুষজন। কলেজের দক্ষিণ পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে মাইরা আর নীলিমা। মাইরার হাতে আইসক্রিম, নীলিমা কোল্ড কফির গ্লাসে চুমুক দিতে দিতে ফুঁসে উঠছে।
জানিস মাইরা, ওই অসভ্য লোকটা কথায় কথায় অপমান করে আমাকে। দেখেছিস ক্লাসে সবার সামনে আমাকে পাজি মেয়ে বলল। আর কি বলল আমি বেয়াদব, ম্যানার্স জানি না, আমি নাকি অভদ্র। মাইরা আইসক্রিম শেষ করে টিস্যুতে হাত মুছতে মুছতে শুধালো, তুই একটু খানি পাজি বটে, তবে একদম অভদ্র না, যদিও ম্যানার্স কম জানিস। মাইরার খোঁচা মারা কথা শুনে নীলিমা রেগে গেল। বসা থেকে ওঠে পা বাড়ালো কলেজের মাঠের দিকে। নীলিমা! মাইরার চিৎকারে ভরকে গেল নীলিমা। তড়িৎ গতিতে পিছু ফিরে চাইল। অমনি চোখজোড়া রক্তবর্ণ ধারণ করল। পাভেলকে দেখে মাথার রগগুলো লাফাতে লাগল। ছাড়ুন আমার হাত, লাগছে আমার, ছাড়ুন বলছি। আন্ডারস্কোর না শোনা ছাড়ব না কি করবে? মাইরা হাত টানতে টানতে আবারও বলে উঠল, ভালোয় ভালোয় ছাড়ুন, নয়তো খুব খারাপ হবে। পাভেল ছাড়ল না, বরং নোংরা নজরে মাইরাকে পরখ করল। নীলিমা বড় বড় পা ফেলে এসেই পাভেলের গালে সজোরে একখানা থাপ্পড় বসিয়ে দিল। পাভেল তেড়ে এসে নীলিমার গলা চেপে ধরল। মাইরা ভরকে গেল, পাভেলকে ছাড়ানোর চেষ্টা করল। তবে পুরুষালী শক্তির কাছে ঠুনকো কাচের ন্যায় হেরে গেল। কুল কিনারা না পেয়ে আশেপাশে তাকাল, না কেউ নেই। দৌড়ে কিছুটা সামনে যেতেই আহির স্যারকে চোখে পড়ল। স্যার নীলিমাকে, ওই পাভেল। আহির চিন্তিত হয়ে শুধাল, কি হয়েছে নীলিমার? মাইরা ফুপাতে ফুপাতে বলল, ওই আসলে, আপনি চলুন, মেরে ফেলছে তো ওকে। বলেই আবার দৌড়ে আসলো কৃষ্ণচূড়া গাছের নিচে। পাভেল নীলিমার গলা চেপে ধরে আছে। মেয়েটা নরম দুর্বা ঘাসে পড়ে ছটফট করছে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে অনবরত। আহির দৌড়ে এসে পাভেলকে লাথি মেরে দূরে ফেলে দিল। মাইরা নীলিমাকে জড়িয়ে ধরল। ব্যাগ থেকে পানির বোতল বের করে খাওয়ালো, মাথায় পানি দিল। নীলিমা কাশতে কাশতে জ্ঞান হারাল। মাইরা ঘাবড়ে গেল, ভয়ে কেঁদে উঠল। অন্যদিকে আহির পাভেলকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে লাগল। কিছু ছাত্রছাত্রী দৌড়ে এদিকে এলো, আহিরকে থামাল। নীলিমার মাথায় পানি দেওয়া হলো, এতেও জ্ঞান না আসায় আহির কোলে তুলে নিল। মাইরাও কাঁদতে কাঁদতে তার পিছু ছুটল। হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে নীলিমাকে। ডাক্তার চেক আপ করে জানিয়েছে, ভয়ে পেয়ে জ্ঞান হারিয়েছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। মাইরা কিছুটা শান্ত হল। আহিরকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আপনাকে স্যার, আপনি যদি না থাকতেন জানি না কি হতো। আহির মৃদু হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না, আর পাভেলের একটা ব্যবস্থা করতে হবে। মাইরা সাই জানাল, নীলিমার জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগেই, এখন বাড়ি যেতে পারবে। আহির আর নীলিমা হসপিটালের বাইরে চলে গেছে, যদিও মাইরাও গেছিল তাদের সাথে, তবে ব্যাগ ফেলে যাওয়ায় আবারও আসতে হল। ব্যাগ নিয়ে যেই না যেতে যাবে অমনি চোখ গেল হাসপাতালের বেঞ্চে বসে থাকা তন্ময় আর নাতাশার পানে। মেয়েটা কত অধিকার খাটিয়ে তন্ময়ের কাঁধে মাথা রেখে বসে আছে, অথচ মাইরা স্ত্রী হয়েও এই অধিকার পেল না। ছলছল করে উঠল অষ্টাদশীর নয়ন জোড়া, ফ্যালফ্যাল কর চেয়ে রইল। নিজ মানুষকে অন্য না রির পাশে দেখে বক্ষ মাঝে ব্যথা অনুভব করল। অথচ তার সামনে বসে আছে তার স্বামী নামক মানুষটা অন্য নারীর পাশে। কি করে যাবে মাইরা তার সামনে দিয়ে? সে কি আদৌ যেতে পারবে? না গেলে যে নীলিমা অপেক্ষা করবে। মাইরা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল। এক পা দু পা করে তন্ময়ের সামনে এলো। তন্ময় বোধহয় আশা করেনি মাইরাকে এখানে, তাই তো আশ্চর্য হয়ে নাতাশাকে ভুলে উঠে মাইরার সামনে এসে দাঁড়াল। নাতাশা হকচকিয়ে গেল, পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। অপলকভাবে চেয়ে রইল তন্ময় আর মাইরার পানে। তুমি ঠিক আছো? আর হসপিটালে কি করছো? তোমার কি হয়েছে? চুপ করে আছো কেন? মাইরা ফ্যাল ফ্যাল করে কেবল তাকিয়ে রইল মাইরার পানে। মানুষটা চিন্তিত হয়ে কেমন করে চেয়ে আছে। কথা বলছো না কেন? মাইরার বাহু চেপে ধরেল তন্ময়। মাইরা শান্ত কণ্ঠে বলল, কিচ্ছু হয়নি আমার। আন্ডারস্কোর তাহলে এখানে কেন? মাইরা শান্ত শীতল কণ্ঠে বলল, নীলিমাকে নিয়ে এসেছি, ও একটু অসুস্থ ছিল। তন্ময় ভ্রু কুঁচকে বলল, তুমি একা এসেছ? আন্ডারস্কোর না, আহির স্যার আছে, আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে, পথ ছাড়ুন। ওদের বলে দেও তুমি আমার সাথে যাবে। আন্ডারস্কোর আপনার সাথে যাব? হু। মাইরা নাতাশার পানে চাইল। মেয়েটা কেবল তাকিয়ে আছে তার পানে। রাতের শহর বোধহয় একটু বেশিই সুন্দর। চারিদিকে কৃত্রিম আলোয় ঝলমল করছে। গাড়ির পেছনের সিটে বসে আছে মা ইরা। তন্ময় গাড়ি ড্রাইভ করছে, তার পাশেই বসে আছে নাতাশা, গম্ভীর মুখে। মাইরা বিষণ্ণমাখা মুখে কেবল চেয়ে দেখছে তাদের। নাতাশা হুট করে বলে উঠল, ভালোবাসি তন্ময়।
তন্ময় মৃদু হাসল। মাইরা অশ্রু ভেজা নয়নে কেবল চেয়ে রইল। তন্ময় ফ্রন্ট মিররে দেখল অষ্টাদশীর বিষণ্ণ মুখ। নাতাশা ফ্যালফ্যাল করে চেয়ে রইল তন্ময়ের পানে। তন্ময় শান্ত কণ্ঠে বলল, ভালোবাসো? নাতাশা হাসল, কি চমৎকার সেই হাসি। প্রমাণ লাগবে তন্ময়। তন্ময় কিছু বলল না।